আমরা আগের পার্টে দেখেছিলাম শ্যাডো নিজের সবচেয়ে শক্তিশালী অ্যাটাক অ্যাটমিক পুরো শহরের মধ্যে করার জন্য রেডি ছিল, কিন্তু না করেই সেখান থেকে পালিয়ে যায়। আর আলফা রোজকে নিজেদের আস্তানায় নিয়ে আসে ট্রেনিং করানোর জন্য। এখন আমরা কাগেনোকে গ্যামার মহলে দেখতে পাই, যেখানে বাকি 7 জন শ্যাডোর সাথে আরো অনেক মেয়ে ছিল। তো এখানে বেডা এবং বাকিরা শ্যাডোকে ললেস সিটি মানে কোনো আইন নেই এমন একটা শহরের কথা বলছিল, যেখানে সব ক্রিমিনাল এবং পাওয়ারফুল লোকেরা থাকে। যেটা শুনে শ্যাডো বলে, হ্যাঁ আমি গন্ধ পাচ্ছি। আর এটা শোনার সাথে সাথেই সব মেয়েরা অবাক, কি আমাদের শরীর থেকে গন্ধ আসছে? ওরা চেক করতে শুরু করে আর শরীরে পারফিউম মারতে শুরু করে। আসলে কাগেনো ভাব নিয়ে বলছিল, আমি ললেস সিটি থেকে অপরাধের গন্ধ পাচ্ছি। আর ওরা সবাই মনে করেছে ওদের কথা বলছে। তখনই ওরা বাহিরে দেখতে পায় চাঁদ লাল হয়ে গেছে। আমরা জানতে পারি ভয়ানক কিছু হতে চলেছে, যেটা 1000 বছর আগেও হয়েছিল। তখন 7 শ্যাডো ললেস সিটিতে যেতে চায়, তবে কাগেনো বলে ও নিজে এই ম্যাটারটা হ্যান্ডেল করবে। যেটা শুনে সব মেয়েরাই চিন্তা করছিল তাদের মাস্টার কত বেশি মহান, জ্ঞানী এবং শক্তিশালী। তবে কাগেনো চিন্তা করছিল, সিরিয়াসলি আমি লাল চাঁদ সম্পর্কে কিছুই জানি না। আর এখান থেকে সিন শিফট হয় এই দুই জোকারের উপরে। গোল্ডি এবং কুইন এরা দুজনেই ললেস সিটিতে এসেছে ভ্যাম্পায়ার কুইনকে শিকার করার জন্য। ওরা দুজন এখানে অনেক বড় বড় কথা বলছিল যে ওরা অনেক পাওয়ারফুল, মিনিটেই ভ্যাম্পায়ারের রানীকে মেরে ফেলবে। ঠিক তখনই সেখানে ভ্যাম্পায়ার ক্যাসেলের গার্ড চলে আসে। সে বলে যে সে নিজেও একবার ব্লাড কুইনকে মারার জন্য এসেছিল, কিন্তু এখন সে এখানকার একটা পাহারাদার কুকুর হয়ে গেছে। এদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, কিন্তু এটা রেজাল্ট দেখানো হয় না। তারপরের সিনে আমরা দেখতে পাই ক্লেয়ার কাগেনোকে টেনে হেঁচড়ে নিয়ে এসেছে ললেস সিটিতে, কারণ ক্লেয়ার চায় কাগেনো যেন নিজের ভবিষ্যতে কিছু একটা করতে পারে। আর তখন আমরা দেখতে পাই গোল্ডি এবং ক্লিনকে পিটায়া দাস বানিয়ে দেওয়া হয়েছে। আর একজন সেখানে ওদেরকে ক্লিয়ারের কাছে বিক্রি করার চেষ্টা করছে, কিন্তু ক্লিয়ারের এতে কোনো ইন্টারেস্ট ছিল না। তারপরেই আমরা দেখতে পাই কাগেনো একটা জায়গায় দাঁড়িয়েছিল। তখন একটা লোক কাগেনোর মানিব্যাগ চুরি করে নিয়ে যায়, কিন্তু কাগেনো নিজের মানিব্যাগ তো ফিরিয়ে আনে, সাথে সাথে ওই চোরের মানিব্যাগও চুরি করে নিয়ে আসে, যেটাকে বলে চোরের উপরে বাটপারি আর কি। আর এইভাবে যে ওর মানিব্যাগ চুরি করে ও নিজেও তাদের মানিব্যাগ চুরি করে নিয়ে আসে। আর শেষে ওর কাছে এতগুলো মানিব্যাগ চলে আসে। তখন কাগেনো দেখতে পায় 3 জন লোক মিলে একটা গুলকে মারছিল। ঠিক তখন চাঁদ থেকে একটা ম্যাজিক্যাল ওয়েব বের হয়। আর কাগেনো দেখতে পায় যে এই দুর্বল গুলটা অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে, আর ওই লোকেদের উপরে অ্যাটাক করে দেয়। আর জানোই তো গুল যদি কাউকে কামড় দেয় তারাও গুল হয়ে যাবে। তো এখন এই গুলগুলো কাগেনোর দিকে এগিয়ে আসছিল। কাগেনো চিন্তা করে, এখন আমি কি করবো, এদেরকে শেষ করে দিব নাকি একটা ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার হয়ে পালিয়ে যাব। ঠিক তখনই সেখানে একটা লাল চুলওয়ালা মেয়ে এসে এই গুলগুলোকে কেটে টুকরো টুকরো করে ফেলে। কাগেনো জিজ্ঞাসা করে, আপনি কে? মেয়েটা বলে, আমি মেরি। আমার নাম হলো মেরি, দ্য এনশিয়েন্ট ভ্যাম্পায়ার হান্টার। পালাও যদি তোমার জীবনকে গুরুত্বপূর্ণ মনে করো। র্যাম্পেজ শুরু হয়ে গেছে, চাঁদ এখন লাল, সময় শেষ হয়ে আসছে। আর মেরির এই ডায়লগ শুনে কাগেনোর ঘাম বের হয়ে আসে, কারণ কাগেনো কখনোই এমন কঠিন ডায়লগ চিন্তাই করতে পারেনি। তারপর মেরি সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই ক্লিয়ার এখন কাগেনোকে খুঁজতে শুরু করেছে, আর এর মধ্যে একটা লাথি মেরে গুলকে পগার পার করে দেয়। আর এই ললেস সিটির রেড লাইট ডিস্ট্রিক্টে আমরা কাগেনোর 2 জোকার বন্ধুকে দেখতে পাই। ওরা এখানে কেন এসেছে সেটা তো বুঝতেই পারছো, বাচ্চা থেকে পুরুষ হবে আর কি। কিন্তু এটা আর হয় না, কারণ সেখানে চলে এসেছে গুল। তখন আমাদের একটা পতিতাকে দেখানো হয়, যাকে এখানে আটকে রাখা হয়েছে। তখন সেখানে একটা গুল চলে আসে ওর উপরে অ্যাটাক করার জন্য, কিন্তু সঠিক সময় সেখানে কাগেনো শ্যাডো সেজে চলে আসে। মেয়েটাকে বাঁচানোর পরে কাগেনো ম্যারিওকে যে ডায়লগ বলেছিল সেই ডায়লগটাই বলে, ওর উপরে তো কপিরাইট স্ট্রাইক দেওয়া দরকার। পালাও যদি তোমার জীবনকে গুরুত্বপূর্ণ মনে করো। র্যাম্পেজ শুরু হয়ে গেছে, চাঁদ এখন লাল, সময় শেষ হয়ে আসছে। মেয়েটা জিজ্ঞাসা করে, তুমি কে? ও বলে, আমি শ্যাডো। এই মেয়েটার নাম হলো মারি। আরেকটা মেয়ের কাছ থেকে মারি শ্যাডো সম্পর্কে জানতে পারে। সে বলে শ্যাডো অনেক ভয়ানক, কিন্তু মারির শ্যাডোকে খারাপ মনে হয় না। তারপরেই মারি এই জায়গা থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। ক্লিয়ারকে দেখতে পাই, ক্লিয়ার একটা লাশকে জড়িয়ে ধরে কান্না করছিল। ও মনে করেছিল এটাই কাগেনোর লাশ। তখন সেখানে ম্যারি আসে। ম্যারি ক্লিয়ারকে জিজ্ঞাসা করে, তুমি কি ঘুরে ঘুরে একটা কালো চোখের ছেলেকে খুঁজছো? কারণ একটু আগে আমার সাথে একজনের দেখা হয়েছে। ক্লিয়ার বলে, হ্যাঁ সে আমার ছোট ভাই, আমি তাকে খুঁজে পেয়েছি। তখন ম্যারি বলে, কিন্তু এই ছেলেটার চোখ তো কালো নয়, আর তার পরনে তো কালো কাপড়ও নেই। ক্লিয়ার মেরিকে বলে, তাড়াতাড়ি বলো তুমি তাকে কোথায় দেখেছো? ম্যারি বলে, তুমি যেমন বলেছো এমন আমি 2টা ছেলেকে দেখেছি। একজন গুলের সামনে দাঁড়িয়ে হাসছিল। ক্লিয়ারের মতে এটা কাগেনো কখনোই হতে পারে না। আর আরেকজনকে ব্লাড কুইনের ফলোয়াররা ধরে নিয়ে গেছে বলি দেওয়ার জন্য, যেন ব্লাড কুইনকে জাগিয়ে তোলা যায়। তো মেরির টার্গেট হলো ব্লাড কুইনকে শেষ করা, আর ক্লিয়ার কাগেনোকে বাঁচাতে চায়। তার মানে হলো এদের গন্তব্য এখন ভ্যাম্পায়ার ক্যাসেল। অন্যদিকে কাগেনো শ্যাডো হয়ে গুল মেরে লোকেদের বাঁচাচ্ছিল আর ডায়লগ বাজি করছিল, ওই ডায়লগটাই যেটা মেরিওকে বলেছিল আর কি। তখন আমাদের একটা ভ্যাম্পায়ারকে দেখানো হয়, যে হলো ভ্যাম্পায়ারদের লিডার, তার নাম হলো ক্রিমসন। অন্য একটা ভ্যাম্পায়ার এসে তাকে বলছিল তাদের প্ল্যান তো ঠিকঠাক চলছে, কিন্তু সেটাতে বাধা দিচ্ছে ললেস সিটির বাকি 2 জন লিডার। একজন হলো ইউকিমে স্পিরিট ফক হোয়াইট টাওয়ারের লিডার, আরেকজন হলো জাগারনট দ্য টাইরেন্ট ব্ল্যাক টাওয়ারের লিডার। কিন্তু সেখানে আরেকজন আছে যার সম্পর্কে আমরা কিছুই জানি না, আর সেটা হলো
হলো শ্যাডো। আর এরা তিনজনই এখন চলে এসেছে ভ্যাম্পায়ার ক্যাসেলের সামনে। ইউকিমে এবং জাগারনট শ্যাডোকে জিজ্ঞাসা করে, তুই কে? শ্যাডো বলে, আমি হলাম শ্যাডো, যে শ্যাডোর মধ্যে থেকে শিকার করে। দেখে মনে হচ্ছিল এদের মধ্যে লড়াই হবে, কিন্তু জাগারনট টাওয়ারের গেট ভেঙে ভিতরে ঢুকে যায়, কারণ সে ভ্যাম্পায়ারের লিডারের সাথে লড়াই করতে চায়। তবে তখন শ্যাডো আবার ডায়লগ বাজি করতে শুরু করে, যেটা শোনার পরেও জাগারনট নিজের রাস্তায় চলে যায়। আর ইউকিমে শ্যাডোর সাথে লড়াই করে না, কারণ শ্যাডো কিছু মেয়েদেরকে বাঁচিয়েছিল। আর এরা দুজনের চলে যাওয়ার পরেই ভ্যাম্পায়ার ক্যাসেলের যে পাহারাদার ছিল সে শ্যাডোর উপরে হামলা করে দেয়, শ্যাডোকে দুর্বল মনে করে। কিন্তু শ্যাডো তাকে বাতাসের মধ্যে কেটে টুকরো টুকরো করে ফেলে। তারপরে আবারও ডায়লগ বলে, আরেকজনের ডায়লগ আর কতবার বলবি ভাই? আর যখন ক্লিয়ার এবং মেরি গোপন রাস্তা দিয়ে ক্যাসেলের ভিতরে ঢুকে সেখানে বেডাকে দেখতে পায়, বেডা বলে দেয়, আমি তোমাদের সাথে লড়াই করব না। আসলে ও লড়াই করতে পারবে না, কারণ ক্লিয়ার হলো কাগেনোর বড় বোন। ক্লিয়ার বলে, তাকে দেখে মনে হচ্ছে না সে ভ্যাম্পায়ার, তাছাড়া সে এখানে একা না, তার সাথে আরো লোক আছে। বেডা নিজের পরিচয় দেয়, আমি হলাম বেডা, শ্যাডো গার্ডেন থেকে। ক্লিয়ার বলে, তাহলে তোরাই আমাদের স্কুলে হামলা করেছিলি, এখন কি এই টাওয়ারে হামলা করবি নাকি? বেডা উত্তর দেয়, আমরা পজেস সম্পর্কে রিসার্চ করছি, যেটা তোমাদেরকে বলতে পারবো না, তবে আমরা এখানে এসেছি প্রোজেনেটার ভ্যাম্পায়ার থেকে রক্তের স্যাম্পল নেওয়ার জন্য। আমরা বেডার কাছ থেকে জানতে পারি পজেস আর ভ্যাম্পায়ার যে জিন রয়েছে সেটা ডেমন লর্ডের সাথে যুক্ত, এই জন্য তারা ভ্যাম্পায়ারের রক্ত নিয়ে রিসার্চ করবে আর কি। যেটা শুনে ম্যারি রেগে যায়। বেডা মেরিকে বলে, আমি জানি তুমি কে ভ্যাম্পায়ার হান্টার, আমরা তোমার রাস্তায় আসবো না, আর এর পরিবর্তে তুমিও আমাদের রাস্তায় আসতে পারবে না। ঠিক তখন ক্লিয়ার বেডাকে জিজ্ঞাসা করে, পজেসদের ঠিক করার কি কোনো চিকিৎসা আছে? তবে বেডা ক্লিয়ারকে চিন্তা করতে নিষেধ করে দেয়। এটা শুনে ক্লিয়ার মেরিকে বলে, চলো দেরি হয়ে যাচ্ছে, যদি আমরা এখানে সময় নষ্ট করি তাহলে আমার ভাইকে বাঁচাতে পারবো না। আর এটা শোনার পরেই বেডার কুলজার পানি নাই। বেডা ক্লিয়ারকে বলে, তারা আমার ভাইকে কিডন্যাপ করেছে স্যাক্রিফাইস করার জন্য। কিন্তু তখনই সেখানে রোজ এসে কাগেনোর সম্পর্কে জিজ্ঞাসা করে, কারণ রোজ তো কাগেনোকে ভালোবাসে। তবে বেডা রোজকে থামিয়ে দেয়। যখন ওরা দুজনে চলে যাচ্ছিল তখন বেডা মেরিকে হেভেনের কথা জিজ্ঞাসা করে, যেটা শোনার পরে মেরি আতঙ্কিত হয়ে যায়। এদিকে মেরি এবং ক্লিয়ার মিলে নিজেদের সামনে থাকা সকল ভ্যাম্পায়ারদেরকে শেষ করে দিচ্ছিল। ক্লিয়ার মেরিকে জিজ্ঞাসা করে, তারা তোমাকে কি বলেছে যেটা শুনে তুমি এত রেগে গেছো? তোমাকে দেখে তো একটা এলফ মনে হচ্ছে না, তাহলে তুমি 1000 বছর ধরে বেঁচে আছো কিভাবে? তুমি আমার থেকে কিছু তো লুকাচ্ছ। তো তখন আমরা ওদের আলোচনা থেকে জানতে পারি মেরি হলো একটা ভ্যাম্পায়ার আর ক্লিয়ার হলো পজেস। আর তখনই তারা নিজেদের সামনে জাগারনটকে দেখতে পায়, যে একের পর এক ভ্যাম্পায়ারদেরকে মারছিল। মেরি ক্লিয়ারকে বলে, আমাদের এর সাথে লড়াই করা এড়াতে হবে। কিন্তু তখনই জাগারনট ওদের সামনে চলে আসে আর হামলা করে দেয়। প্রথমে ক্লিয়ারকে একটা ঘুষি দেয়, ক্লিয়ার ছাদ ভেঙে নিচে পড়ে যায়। তারপরে মেরিকে একটা ঘুষি দিয়ে আহত করে ফেলে। কিন্তু জাগারনট তখন দেখতে পায় ক্লিয়ার ওর পায়ে তলোয়ার ঢুকিয়ে দিয়েছে, যেটা দেখে জাগারনট অবাক, কারণ এই প্রথম জাগারনটের ঘুষি খাওয়ার পরেও কেউ জীবিত আছে। ক্লিয়ার বলে, তুমি হলে দ্বিতীয় পার্সন যে আমার চেহারা একটা ঘুষি মারতে পেরেছো। ক্লিয়ার দেখতে পায় যে মেরির পেট দিয়ে রক্ত বের হচ্ছে, এই জন্য ক্লিয়ার মেরিকে হিল করতে শুরু করে দেয়। মেরি বলে, আমি ঠিক আছি, তবে আমি দুঃখিত, কারণ আমার তোমার রক্ত খেতে হবে। এটা বলে মেরি ক্লিয়ারকে কিস করে ওর মুখ থেকে রক্ত খায়। এতে ক্লিয়ার তো খুবই অবাক, কিন্তু মেরি আগে থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। মেরি জাগারনটের উপরে হামলা করে, কিন্তু জাগারনট হঠাৎ করে ওদের পিছনে চলে আসে। আর যখন ক্লিয়ারের উপরে অ্যাটাক করবে তখন ক্লিয়ার কাগেনোকে সরি বলে, কিন্তু সেখানে শ্যাডো চলে আসে আর জাগারনটকে একটা লাথি মেরে নিচে ফেলে দেয়। তারপরে মেরির ডায়লগ মেরিকে দিয়েই সেখান থেকে চলে যায়। এখন সবকিছু ক্লিয়ার হয়ে গেছে যে মেরি হলো একটা ভ্যাম্পায়ার। তো মেরি বলতে শুরু করে, 1000 বছর আগে ভ্যাম্পায়ারদের রাজত্ব ছিল, তারা মানুষদেরকে শিকার করত কোনো পশুর মতো, এটা তাদের জন্য একটা গেম ছিল। কিন্তু সময় পাল্টে যায় যখন মানুষেরা ভ্যাম্পায়ারদের দুর্বলতা জেনে যায়, তাদের তিলে তিলে মারতে শুরু করে, শিকারেই শিকার হয়ে যায়। এতে চোখের পলকেই ভ্যাম্পায়ারদের রাজত্ব শেষ হয়ে যায়। আর এই সময় ব্লাড কুইন রক্তপান করা বন্ধ করে দেয়, তার দেখা দেখি বাকিরাও ছেড়ে দেয়। এতে তাদের পাওয়ার চলে যায়, তবে তাদের মধ্যে মানুষের মতো সূর্যের আলোতে বের হওয়ার আর মানুষদের খাবার খাওয়ার শক্তি চলে আসে। কিন্তু ব্লাড কুইনের বিষয় অন্যরকম ছিল, তার রক্তের পিপাসা কখনোই ঠান্ডা হয়নি। ব্লাড কুইন এলিজাবেথের স্বপ্ন ছিল এমন একটা দেশ বানাবে যেখানে মানুষ এবং ভ্যাম্পায়াররা মিলে বসবাস করতে পারবে। কিন্তু যখন লাল চাঁদ উঠে তখন এলিজাবেথের রক্তের পিপাসা আরো বেশি বেড়ে যায়, আর তখনই ক্রিমসান তাকে এক ফোঁটা রক্ত দেয়। এতে এলিজাবেথের র্যাম্পেজ শুরু হয়ে যায়, যেটা 3 দিন ছিল। আর এই র্যাম্পেজে এলিজাবেথ পুরো শহরের মানুষদেরকে মেরে ফেলেছে। তারপর যখন তার হুঁশ আসে তখন সে নিজের হার্টে একটা ছুরি ঢুকিয়ে দেয় আর তার ছাইকে সমুদ্রে ভাসিয়ে দিতে বলে, যেন সে আর কখনো জীবিত হয়ে এমন না করতে পারে। তবে যদি সে কোনো সাধারণ ভ্যাম্পায়ার হতো তাহলে সে সাথে সাথেই ছাই হয়ে যেত, কিন্তু তার বডি কখনোই ছাই হয়নি। এই জন্য মেরি তাকে কফিনে বন্দি করে সেটাকে সুরক্ষা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ক্রিমসান মেরির গলা কেটে ব্লাড কুইনের লাশ নিয়ে যায়, তাকে জীবিত করে তার পাওয়ারের ব্যবহার করার জন্য। এখন ক্লিয়ার নিজের সিক্রেট বলে, ও যখন ছোট ছিল তখন থেকেই ওর মধ্যে পজেসের লক্ষণ শুরু হয়েছে, এই জন্য ও দানব হওয়ার আগে চায় ওর ছোট ভাই যেন একটা কিছু করতে পারে। আর এদিকে আমরা দেখতে পাই কাগেনো ভ্যাম্পায়ার ক্যাসেলের রত্নের রুমে চলে এসেছে, যেখান থেকে
কাগেনো অনেকগুলো স্বর্ণের কয়েন নিজের স্লাইমে নিয়ে নেয়। ওয়াইল অন্যদিকে ক্রিমসন ব্লাড কুইনের কফিন খুলে ফেলেছে, যেখানে তার বডি প্রায় ছাই হয়ে গেছে, শুধু তার হাড্ডি এবং হার্ট রয়েছে। আর ক্রিমসন তার হার্ট নিয়ে একটা ছেলের লাশের ভিতরে ঢুকিয়ে দেয়। ঠিক এই মুহূর্তে সেখানে একটা বিস্ফোরণ হয়। ক্লেয়ার নিজের বাইকে খুঁজতে শুরু করে আর মেরি কুইনকে, কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না। আর তখনই ব্লাড কুইন ক্লেয়ারের উপরে হামলা করে দেয় আর ক্লেয়ারের গলায় কামড় দিয়ে ওর রক্ত খেয়ে ফেলে। ঠিক তখনই সেখানে বেডা আর বাকি শ্যাডোরা চলে আসে, যারা ক্লেয়ারকে উদ্ধার করে, কিন্তু বেঁচে আছে কিনা সেটা বলা মুশকিল। বেডা ব্লাড কুইনের গলা কেটে ফেলে, তারপর সেটাকে বোমা দিয়ে উড়িয়ে দেয়, কিন্তু তারপরেও ব্লাড কুইনের কিছুই হয় না। বেডা আর বাকি মেয়েগুলো লাগাতার অ্যাটাক করতে থাকে, কিন্তু তারপরেও সে সাথে সাথে হিল হয়ে যায়। তখন সেখানে ইউকিমে, ফক্স ডেভিল এবং জাগারনাট ব্লাড কুইনের সাথে লড়াই করার জন্য চলে আসে। জাগারনট সাথে সাথে ব্লাড কুইনের উপরে অ্যাটাক করে, কিন্তু ব্লাড কুইন তাকে একটা মশার মতো ছুঁড়ে মারে। তারপরেই ব্লাড কুইন রক্ত দিয়ে সবার উপরে অ্যাটাক করে দেয়। এতে বেডা কিছুটা আহত হয়ে যায়, আর বাকি দুজন যারা বেডার সাথে ছিল তারা নিজেদের বডি দিয়ে ক্লিয়ারকে বাঁচায়। কিন্তু ব্লাড কুইন এখানেই থামে না, ওদের ক্ষত থেকেই রক্ত নিতে শুরু করে আর নিজেকে শক্তিশালী করতে থাকে। বেডা রোজকে বলে ক্লিয়ারকে নিয়ে এখান থেকে চলে যেতে, কিন্তু ক্লিয়ার লড়াই করতে চায়। তখন বেডা বলে, তোমার নিজের লক্ষ্য রয়েছে যেটা তোমাকে পূরণ করতে হবে, যেগুলো আগের পার্টে এক্সপ্লেন করেছিলাম। কিন্তু তখনই ব্লাড কুইন ওদের বডিতে যে পজেস রক্ত রয়েছে সেটাকে অ্যাক্টিভ করে দেয়। এতে বেডা, রোজ আর বাকিদের বডি ফুলতে শুরু করে, কিন্তু আমরা দেখতে পাই যে ক্লিয়ারের বডিও ফুলতে শুরু করেছে, তবে অনেক দ্রুত। তখন হঠাৎ করে ক্লিয়ার একটা স্কুলের নার্স অফিসে জেগে ওঠে, যেখানে ও নিজের সামনে আরোরা উইচ অফ ক্যালেমিটিকে দেখতে পায়। আরোরার হিসেবে ক্লিয়ারের বডিতে প্রথম থেকেই প্রজেস মানে ডিমানের রক্ত রয়েছে, যেটাকে কাগেনো আগে ঠিক করে দিয়েছিল, কিন্তু এখন ভ্যাম্পায়ারের ব্লাডও ওর বডিতে অ্যাডপ্ট করার চেষ্টা করছে। এখন এতে দুইটা জিনিস হতে পারে, ক্লিয়ারের বডি এই দুইটাকেই অ্যাডপ্ট করে নিবে অথবা একটা দানব হয়ে যাবে। তখন আরোরা নিজের শক্তি ক্লিয়ারকে দেয়, যেন ক্লিয়ার ডিমান এবং ভ্যাম্পায়ারের পাওয়ারকে কন্ট্রোল করতে পারে। আর আরোরার এটা করার কারণ হলো ক্লিয়ার শ্যাডোর বড় বোন। এরপরে আরোরা ক্লিয়ারের বডিতে জেগে ওঠে, যেটা দেখে বেডা সম্পূর্ণ অবাক। তখন ব্লাড কুইন রক্ত দিয়ে আরোরার দিকে হামলা করে, তবে আরোরা বলে, তুমি হলে নকল আর আমি হলাম অরিজিনাল। আরোরা ব্লাড কুইনের ব্লাড দিয়েই তার গলা কেটে ফেলে। আসলে আরোরা কিন্তু হলো ডিমান আর ভ্যাম্পায়ার থেকে অনেক বেশি শক্তিশালী। তখন আরোরা কাগেনোর অ্যাটমিক অ্যাটাককে রেডি করে। এটা দেখে বেডা নিজের দাঁতে কামড় দিয়ে দেয়। আরোরা বলে, আই এম অ্যাটমিক। যখন বলবে তখনই আরোরার হাত খন্ড খন্ড হয়ে যায় আর অ্যাটাকটা করতে পারে না। আসলে ক্লিয়ারের বডি এত শক্তিশালী ছিল না, তবে বেডা চিন্তা করছিল যেন ক্লিয়ারের কোনো ক্ষতি না হয়। আর ঠিক এই সময় সেখানে শ্যাডোর এন্ট্রি হয়। আসার সাথে সাথেই ডায়লগ বাজি শুরু করে। যাই হোক, এখানে শ্যাডো এবং ব্লাড কুইনের লড়াই শুরু হয়, কিন্তু অ্যাটাক করতে গিয়ে ওর যে গোল্ড কয়েন গুলো ছিল সেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। এতে ওর অনেক রাগ হয়। কাগেনো সরাসরি ব্লাড কুইনের সাথে লড়াই করতে শুরু করে আর হঠাৎ করে অ্যাটমিক অ্যাক্টিভ করে আর বলে দেয়, আই এম রিকাভার অ্যাটমিক। যত গুলা ছিল, পজেসা ছিল, সবাই ঠিক হয়ে যায়। এখন সিন শিফট হলে আমরা কাগেনোকে দেখতে পাই। কাগেনো আমাদেরকে বলে, গুল, পজেস আর ভ্যাম্পায়ার এগুলোর নাম আলাদা আলাদা হলেও এগুলো হলো শুধু ম্যাজিকের ওভারলোড। এগুলো ঠিক করা তো অনেক সহজ ছিল, কিন্তু কাগেনো একজনকে ঠিক করতে পারেনি, সেটা হলো ক্লিয়ার। কাগেনো এটা কখনোই ঠিক করতে পারবে না, এটা ওর সাধ্যের বাইরে। ক্লিয়ার কাগেনোকে বলে, আমার তোমাকে এটা বলা উচিত, আমার বাম হাতে মিস্টিরিয়াস পাওয়ার আছে যেটা সম্পর্কে আমি কিছুই জানি না। তখন কাগেনো উত্তর দেয়, সেটা যাই হোক না কেন আমি সবসময় তোমার সাথে আছি। তারপরে আমরা ব্লাড কুইনকে দেখতে পাই, সে এখন ঠিক হয়ে গেছে, কিন্তু তারপরেও মনে হয় সূর্যের আলোতে যেতে পারে না। ওয়েল, এখান থেকে সিন শিফট হয় মিৎসুগুশি মানে গ্যামার কোম্পানির একটা ট্রেনের উপরে, যেটাকে হাইজ্যাক করা হয়েছে। কিন্তু ওরা তো জানতোই না ওরা কার সাথে পাঙ্গা নিয়েছে, কারণ এই ট্রেনটার মধ্যে শ্যাডো গার্ডেনের মেয়েরা রয়েছে। আর যখন ওরা জানতে পারে আর পিছনে কার হাত রয়েছে, তখনই সেখানে আলফা চলে আসে আর এই মেয়েগুলো নিজেদের রূপ চেঞ্জ করে ফেলে। আর এই ডাকাতরা তো আর এদের সাথে পারবে না। আর অন্যদিকে কাগেনো গ্যামার কোম্পানির উন্নত দেখে অনেক বেশি জেলাস। কাগেনো চিন্তা করে, এখন গ্যামার কোম্পানি এত বেশি বড় হয়ে গেছে আর এত লাভ করছে, বাকি কোম্পানিগুলো এখন শত্রু হয়ে গেছে। তো যদি এখন কাগেনো গ্যামার কোম্পানিকে বাঁচাতে চায়, তাহলে প্রথম এটাকে ধ্বংস করতে হবে, তারপর আবার নতুন করে বানাতে হবে। আর এই প্রসেসে কাগেনো গ্যামার কোম্পানির যত শত্রু আছে সেগুলোকে শেষ করে দিবে। এই জন্য কাগেনো নিজের রূপ আর নাম চেঞ্জ করে। ও নিজের নাম রাখে জন স্মিথ আর চেহারা একটা মাস্ক পরে। আর এই কাজ করার জন্য কাগেনো হাত মিলায় ইউকিমে দ্য স্পিরিট ফক্সের সাথে। কাগেনোর পরিকল্পনা হলো কাগেনো নিজের একটা কোম্পানি বানাবে, তারপরে বাকি মেয়েদেরকে সেখানে নিয়ে আসবে। আর এই সব কিছু শেষ হয়ে গেলে মেয়েরা বুঝতে পারবে যে কাগেনো এগুলো কেন করেছিল। কিন্তু কাগেনো তো তখন আরো বেশি অবাক হয়ে যায় যখন জানতে পারে গেমার এখন একটা ব্যাংক রয়েছে আর ওই ব্যাংকের নিজস্ব কারেন্সি রয়েছে, মানে টাকা রয়েছে আর কি। কাগেনো অবাক হয়েছিল কারণ ও নিজেই ব্যাংকিং সম্পর্কে কিছু জানে না, আর ওর থেকে আধা আধুরা গল্প শুনে গেমা একটা ব্যাংক বানিয়ে ফেলেছে, আবার নিজের কারেন্সিও চালাচ্ছে। তো এখন কাগেনোর কাছে দুইটা ব্যাংকের দুই রকম টাকা আছে, যেগুলো আসলে ওর জোকার বন্ধুর। ও দেখতে পায় যে গেমার ব্যাংকের যে টাকা ছিল সেটা অনেক হাই কোয়ালিটির, যে এটা নকল করা অনেক বেশি কঠিন হবে। কিন্তু কর্পোরেট কোম্পানির যে টাকা ছিল সেটা একেবারে লো কোয়ালিটির
ছিল একেবারে ফটোকপির মতো। এই জন্য কাগেনো এটার কপি খুব সহজেই বানাতে পারবে। তো কাগেনো সেখান থেকে ওদের টাকা নিয়ে চলে আসে। তো এখন কাগেনো ইউকিমেকে ব্যাংকিং সিস্টেমের কথা বলে, কারণ আমি ব্যাংকিং সিস্টেম সম্পর্কে বেশি কিছু জানি না আর এইগুলো বলে তোমারও মাথা নষ্ট করব না। আমি শুধু কাগেনোর প্ল্যানটা বলে দিই। কাগেনো এখন নকল টাকা বানাবে আর ওই টাকা দিয়ে ব্যাংকের কাছ থেকে গোল্ড নিয়ে আসবে। তবে ইউকিমের প্ল্যান হলো এই খবরটাকে পাবলিক করে দেওয়া যে বাজারে অনেক পরিমাণে নকল টাকা ঘুরে বেড়াচ্ছে। তখন সাধারণ পাবলিকও ব্যাংকে চলে যাবে আর তাদের টাকা দিয়ে গোল্ড নিয়ে আসবে। আর যদি তারা গোল্ড না দিতে পারে তাহলে ব্যাংক আর কোম্পানি দুইটাই শেষ। যেটা আসলে অনেক ভালো প্ল্যান ছিল, কিন্তু কাগেনোর প্ল্যান অনেক স্লো ছিল। এই জন্য কাগেনো অনেক বেশি অবাক, কিন্তু ইউকিমেকে এটা বুঝতে দেয় না। যাই হোক, তারপরের সিনে আমরা দেখতে পাই যে ডেল্টা এবং কাগেনো মিলে কর্পোরেটের যে গুন্ডাগুলো ছিল সেগুলোকে শেষ করছিল। এতে কর্পোরেট কোম্পানির অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। তো কর্পোরেট কোম্পানির যে লিডার ছিল কাটান, সে আরো শক্তিশালীদেরকে পাঠায় গেমার কোম্পানিতে হামলা করে সিক্রেট নিয়ে আসার জন্য। আর যখন আলফা এবং গেমা আলোচনা করছিল তখন নিউ এসে এই খবর দেয় ওদের দুজনকে, আমাদের অফিসের মধ্যে গুপ্তচর ঢুকেছে, আমরা এখন কি করব? আলফা নিউকে বলে গুপ্তচরদেরকে ভালোভাবে আপ্যায়ন করো। তবে এই কাজটা গেমা করতে চায়, যেটা শুনে সবাই একেবারে স্তব্ধ। তো আলফা আরো দুজনকে গেমার সাথে পাঠায় আর নিউ আলফা থেকে জানতে পারে গেমার বয়স মাত্র 17 বছর। নিউ তো পুরাই অবাক। আর এখন আমরা জানতে পারি কেন সবাই গেমার লড়াই করার কথা শুনে অবাক ছিল। গেমার কাছে অনেক ম্যাজিক তো ছিল, কিন্তু ও নিজের বডিকে ঠিকভাবে সামলাতে পারে না। আর ক্যারাতি তো দূরের কথা, ও উল্টা আশেপাশের জিনিসগুলোকে ধ্বংস করছিল। আর শেষে উস্তা খেয়ে পরে নিজের তলোয়ার ছেড়ে দেয়, যেটা শত্রুর গলায় গিয়ে লাগে। আর এইভাবে গেমা ভুল করে সঠিকভাবে জিতে যায়। যাই হোক, তারপরে কাগেনো নকল টাকা বানিয়ে ফেলে, যেটা আসল টাকার থেকেও ভালো কোয়ালিটির ছিল। ইউকিমে কাগেনো মানে স্মিথকে বলে কাটান তাকে সে নিজে সামলাবে। এটার কারণ আমরা জানতে পারি ইউকিমের কাছ থেকে, কারণ কাটার ইউকিমের পুরো ক্ল্যানকে মেরে ফেলেছে আর এখন ইউকিমে প্রতিশোধ নিতে চায়। তো প্ল্যান অনুযায়ী ওরা নকল টাকা শহরের মধ্যে ছড়িয়ে দেয়। এই খবর চলে আসে আলফার কাছে। আলফার মনে হয় যে এটা কর্পোরেট কোম্পানির চাল ওদের কোম্পানিকে ধ্বংস করার জন্য। এই জন্য আলফা গেমাকে এটা খুঁজে বের করতে বলে এগুলো কোথায় থেকে আসছে। ওয়েল, তারপরে আমরা কাটানের কাছ থেকে জানতে পারি ওরাও নকল টাকা মার্কেটে ছাড়ার প্ল্যানিং করছিল যেন গেমার কোম্পানির লস হয়, কিন্তু হঠাৎ করে আরেকজন এসে ওদের প্ল্যানকে তছনছ করে দিয়েছে। এখন ওদের কোম্পানিরও লস হবে। তারপরে আমরা দেখতে পাই শ্যাডো গার্ডেনের কয়েকজন মেয়ে মিলে একটা ট্রেন এসেছে যেটা ললেস সিটি থেকে আসছিল আর এটাতেই নকল টাকা রয়েছে। ঠিক তখনই ওদের উপরে জন স্মিথ হামলা করে ওদেরকে ট্রেন থেকে বাহিরে ফেলে দেয়। ওরা ট্রেনের পিছনে যায় না, কারণ জন স্মিথ অনেক বেশি স্ট্রং। এরা ফিরে গিয়ে গেমাকে রিপোর্ট করার সিদ্ধান্ত নেয়। আর এগুলো শোনার পরে গেমা এবং আলফা চিন্তিত হয়ে পড়ে, কারণ এখন ওদের সামনে আরো একটা সমস্যা চলে এসেছে। জন স্মিথকে হারানোর জন্য ডেল্টাকে পাঠাতে বলে। তারপরের সিনে আমরা দেখতে পাই ডেল্টা জন স্মিথের উপরে অ্যাটাক করে দিয়েছে। ডেল্টা জন স্মিথের অ্যাটাকগুলোকে ডজ করতে পারছিল, কিন্তু শেষে জন স্মিথ ডেল্টাকে বেঁধে ফেলে। আর যখন জন স্মিথ ডায়লগ বাজি করছিল তখন ডেল্টা একটা গন্ধ পায় আর ডেল্টা লাফ দিয়ে বস বলে কাগেনোকে ধরে ফেলে। মানে ডেল্টা বুঝে গেছে এটাই হলো ওদের বস কাগেনো শ্যাডো। কাগেনো ডেল্টাকে জিজ্ঞাসা করে ও এখানে কি করছে। ডেল্টা বলে আমি শিকার করতে এসেছি জন স্মিথের, কিন্তু বস হলো জন স্মিথ, আমি তো জন স্মিথকে হারাতে পারবো না, তাই আমাকে ফিরে গিয়ে আলফাকে বলতে হবে। কিন্তু কাগেনো ডেল্টাকে নিষেধ করে দেয়। তখন কাগেনো ডেল্টাকে আরো একটা মিশন দেয়, যেটা করলে ডেল্টা একটা গিফট পাবে। তো কাগেনো ডেল্টাকে পাঠিয়ে দেয় জগরনটকে হারিয়ে আসতে। আর এদিকে আলফা আর গেমার মনে হয় যে ডেল্টা মারা গেছে। তাছাড়া নকল টাকার পরিমাণও বেড়েই যাচ্ছে। আর তাছাড়া এটা কাটানো বুঝতে পেরে গেছে যে ওদের এখন লস হবে। আমরা জানতে পারি যে কাটান কাল্টের সাথে জড়িত আছে। এই জন্য কাটান তাড়াতাড়ি জন স্মিথকে খুঁজে বের করতে বলে। আর বেডা এই খবর দিতে আসে শ্যাডোকে, কারণ ওরা মনে করেছে এইগুলো যা হচ্ছে শ্যাডো জানে না। তবে শ্যাডোই যে এগুলো করছে ওরা এটা জানে না। ওরা শ্যাডোকে ডেল্টার সম্পর্কে বলে যে ডেল্টা মারা গেছে, যেটা শুনে তো শ্যাডো পুরো অবাক, কারণ ডেল্টা মারা যায়নি, ও একটা মিশনে আছে। তখন শ্যাডো একটা নোট লেখে জাপানি ভাষায় আর এটা বেডাকে দেয় আর বলে যে যদি তুমি এটাকে ডিকোড করতে পারো তাহলে সকল সমস্যার সমাধান পেয়ে যাবে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে কয়েকজন জন স্মিথের ট্রেন থামানোর চেষ্টা করছে, কিন্তু এতে কোনো কাজই হয় না। তবে একটু সামনে যাওয়ার পরেই ও আলফাকে দেখতে পায়। আলফা হঠাৎ করে ট্রেনের উপরে চলে আসে আর জন স্মিথের উপরে অ্যাটাক করে দেয়। এদের মধ্যে একটা ভয়াবহ লড়াই শুরু হয়। আর লড়াই করার সময় আলফা বুঝতে পারে যে এটাই হলো শ্যাডো। আলফা জিজ্ঞাসা করে ডেল্টার কি হয়েছে। কাগেনো বলে আমি ওকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছি। এটা শুনে আলফা অনেক বেশি রেগে যায়, কিন্তু তারপরেও বলে আমি তোমাকে সাপোর্ট করতে চাই, যে আমার জীবন বাঁচিয়েছে, কিন্তু মনে হচ্ছে তোমার আর আমাদের দরকার নেই। কাগেনো বলে তুমি সবকিছু বুঝতে পারবে যখন এই সবকিছু শেষ হয়ে যাবে। তখন আলফা আবারও কাগেনোর উপরে হামলা করে দেয়, কিন্তু ওর সাথে পেরে ওঠে না। কাগেনো আলফাকে ট্রেন থেকে ফেলে দেয়। তারপরের সিনে আমরা দেখতে পাই জন স্মিথ এবং ইউকিমে অনেকগুলো গোল্ড জড়ো করে ফেলেছে। এখন হয়তো কর্পোরেট কোম্পানির সকল গোল্ড খালি হয়ে গেছে। তার সাথে সাথে মিৎসুবিশি কোম্পানিরও একই অবস্থা হবে। আর যখন গভর্নমেন্ট এগুলো জানার পরে কোম্পানিতে ইন্সপেকশন করার জন্য যাবে তখন দুই কোম্পানি একেবারে ধ্বংস হয়ে যাবে। ওয়েল, এরপরে ইউকিমে নিজের অতীতের সম্পর্কে বলে। আসলে কর্পোরেট কোম্পানির যে কাটান আছে সে হলো
ইউকিমের হাজবেন্ড। কিন্তু যখন যুদ্ধ শুরু হয় তখন কাটান সবাইকে মেরে ফেলে, কারণ সবাই কাল্টের দেওয়া শক্তি বাড়ানোর ট্যাবলেট নিতে চায়নি। মানে কাটান কাল্টের সাথে যুক্ত হয়ে ওদেরকেও যুক্ত হতে বলেছিল, কিন্তু তারা নিষেধ করে দেয়, যে কারণে কাটান সবাইকে মেরে ফেলে। কাটান ইউকিমের মাকেও মেরে ফেলেছে, তারপরে ইউকিমেকেও প্রায় মেরে ফেলেছিল, কিন্তু ইউকিমে কোনো কারণে বেঁচে যায়। তারপরে ওকে দাস বানিয়ে পতিতার কাজ করানো হয়, আর এই সময় সে নিজেকে শক্তিশালী করতে থাকে প্রতিশোধ নেওয়ার জন্য। আর এদিকে মিৎসুবিশি কোম্পানির সবার চেহারায় চিন্তা ছিল, আর আলফা তো একেবারে ভেঙে পড়েছে, কারণ এখন শ্যাডোর আর ওদের দরকার নেই। আর কাটানও জানতে পেরে গেছে যে এই সব কিছুর পিছনে ইউকিমে রয়েছে। ঠিক তখনই কাটান ইউকিমেকে সেন্স করতে পারে। আসলে কাটানের চোখ নাই, কিন্তু সবকিছুই বুঝতে পারে। এই জন্য কাটান ক্যারেসকে থামাতে বলে। আর এদিকে আলফার এখনো মন খারাপ, আর কিছুদিনের মধ্যে ওদের কোম্পানিরও সকল গোল্ড শেষ হয়ে যাবে। এই জন্য আলফা গেমাকে বলে দেয় এই সব কিছু শ্যাডো করছে, শ্যাডো ওদেরকে অ্যাবেন্ডেন্ট করে দিয়েছে। এটা শুনে গেমা কাঁদতে শুরু করে। আর ঠিক তখনই সেখানে নিউ আসে। নিউ বলে যে কাটান কাল্টের সাথে মিলে আছে, আর কাল্ট আমাদের কোম্পানিকে একটা বিপদ মনে করে শেষ করার জন্য নকল টাকা বানানোর প্ল্যান করেছিল, কিন্তু তার আগেই জন স্মিথ নকল টাকা বাজারে চালিয়ে দেয়। ওদের মনে হয় যে জন স্মিথ এই সব কিছু করেছে যেন দুই কোম্পানিকে একসাথে শেষ করতে পারে। তবে ঠিক তখনই সেখানে বেডা আসে। বেডাকে কাগেনো যে জাপানি ভাষার কোডটা দিয়েছিল সেটা ইডা ডিকোড করে ফেলেছে, যেটা দেখে আলফা অনেক খুশি হয়ে যায়। কাগেনো এটাতে বলেছে, আমি দুঃখিত, আমি সিদ্ধান্ত নিয়েছি ধোঁকাবাজ হওয়ার। আমার একটা প্ল্যান আছে যেটা কমপ্লিট করতে আমার এটা করতেই হতো, আর তোমরা সকল গোল্ড সেখানে পেয়ে যাবে যেখানে তোমরা আমার বোনকে বাঁচাতে সাহায্য করেছিলে। আর এই চিঠি পড়ার পরেই সবাই বুঝে যায় যে শ্যাডো ওদের ভালোর জন্যই জন স্মিথ সেজে এইগুলো করেছে। এতে ওরা সবাই ইমপ্রেস হয়ে যায়। আর ঠিক তখন সেখানে ডেল্টাও ফিরে আসে। ডেল্টা বলে যে আমি একটা হাস্যাস সিক্রেট মিশনে গিয়েছিলাম। আর এদিকে কাগেনো অনেক খুশি ছিল, কারণ ওর কাছে এখন অনেক টাকা আছে। ও একটা নতুন কোম্পানি খুলবে যেটাতে বাকি সকল মেয়েদেরকে নিয়ে আসবে, আর এই নতুন কোম্পানির সকল টাকার কন্ট্রোল ওর কাছে থাকবে। কিন্তু সেখানে এসে দেখতে পায় যে সকল গোল্ড গায়েব, যেগুলো আসলে আলফা আর গেমা কোম্পানিতে নিয়ে গেছে। আসলে কাগেনো মনে করেছিল ও যে জাপানি ভাষায় কোড দিয়েছিল সেটা ওরা সলভ করতে পারবে না। এই জন্য কাগেনোর মনে হয় কাটানোর গোল্ড নিয়ে গেছে, আর এতে ও অনেক বেশি রেগে যায়, কারণ ও টাকা সবচেয়ে বেশি পছন্দ করে। আর এদিকে ইউকিমে এবং কাটানের লড়াই হচ্ছিল। ইউকিমে কাটানকে হারিয়ে দেয়, কিন্তু ওকে মারে না, সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু তখনই কাটান কাল্টের দেওয়া ট্যাবলেট খেয়ে নিজেকে শক্তিশালী বানিয়ে ইউকিমের উপরে অ্যাটাক করে দেয়। আর যখন ইউকিমেকে মেরেই ফেলবে তখন সেখানে কাগেনো চলে আসে শ্যাডো হয়ে। আর কাগেনো তো এখন অনেক বেশি রেগে আছে। কাগেনো ওকে মারতে থাকে আর বারবার জিজ্ঞাসা করে কথা বল, কিন্তু কাটান কিছুই বলে না। কাগেনোকে মারতে থাকে। আর এটা দেখে কাটানের মনে পড়ে যে এই শ্যাডোই ওর উপরে হামলা করে ওর চোখগুলোকে নষ্ট করে দিয়েছে যখন কাটান ইউকিমের ফ্যামিলিকে মেরে চলে যাচ্ছিল। তারপরে কাগেনো কাটানকে পিটানোর পরে ইউকিমেকে হিল করে। আর এই হিলিং এর টেকনিক দেখে মনে পড়ে যে কাগেনোই ছিল যে ওকে ওই দিন বাঁচিয়েছিল, যে কারণে ইউকিমে কাগেনোকে ধন্যবাদ বলে। যাই হোক, ইউকিমে সেখান থেকে চলে যাওয়ার পরেই কাগেনো সেখান থেকে বরফ সরাতে শুরু করে যেন ওর যে গোল্ড রয়েছে সেগুলো খুঁজে পায়। আর এতে ডেল্টা ওকে সাহায্য করে নিজের গিফট পাওয়ার জন্য, কিন্তু ওরা এখানে কিছুই খুঁজে পায় না। আর এদিকে গেমার কোম্পানিও বেঁচে গেছে, কারণ ওদের কাছে এখন অনেক গোল্ড রয়েছে। আর টাকা না পাওয়ার পরে কাগেনো মন খারাপ করে একটা জার্নিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কাগেনো নিজের ভিতরে দেখার চেষ্টা করবে, এটা জানার চেষ্টা করবে যে ও যেটা করছে সেটা কি ঠিক হচ্ছে। এই জন্য কাগেনো ওরিয়ানা রাজ্যে যায়। আর এই রাজ্যের মধ্যেই শ্যাডো গার্ডেনের 4 জন মেয়ে মিশনে আসে, যাদের সাথে রোজও ছিল। এরা কাল্টের লোকেদের উপরে নজর রাখছিল। আর সেখানেই রোজ ওর মাকে দেখতে পায়, যে কাল্টকে সাহায্য করে একটা গোপন জায়গা থেকে রিং বের করতে। আর ঠিক তখনই 559 হামলা করে রোজের মাকে মারার জন্য, কিন্তু রোজ তার সামনে চলে আসে নিজের মাকে বাঁচানোর জন্য। তখন সেখানে থাকা কাল্টের লোকেরা এদের উপরে হামলা করে। যাই হোক, তারপরে আমরা খবর থেকে জানতে পারি যে রোজ ওর মার সাথে ফিরে গেছে। আর এদিকে কাগেনো মারিয়ের ক্যাফেতে ছিল, যাকে কাগেনো পতিতালয় থেকে বাঁচিয়েছিল, মনে আছে? আর ঠিক তখন সেখানে 3 জন সৈন্য আসে, যারা ওর দোকান থেকে টাকা পয়সা নিয়ে যেতে চায়। তবে রোজ টাকা দিতে চায় না, এই জন্য ওরা বলে যে তুমি তোমার বডি দিয়ে শোধ করতে পারো। তখন কাগেনো একটা বলদ সেজে মারিকে বাঁচানোর অভিনয় করে। আর এই 3 জন কাগেনোকে পিটিয়ে বাইরে ফেলে দেয়। তারপর রোজের টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। তখন মেরি কাগেনোকে ওকে বাঁচানোর চেষ্টা করার জন্য ধন্যবাদ বলে, আর নিজের অতীত সম্পর্কেও বলে। আর কাগেনোরও মনে পড়ে যে কাগেনো ওকে বাঁচিয়েছিল। তো কাগেনো সেখান থেকে চলে যায়, কিন্তু কাগেনো এখন ওদেরকে ছাড়বে না। কাগেনো এদের 3 জনকে খুঁজে বের করে এরা কোনো সৈন্য না, এরা হলো ডাকাত। সৈন্য সেজে মানুষের কাছ থেকে ডাকাতি করে। এই জন্য কাগেনো ওদেরকে সহজে মেরে টাকা পয়সা নিয়ে চলে আসে। তারপরে ফিরে আসে আবার ম্যারির দোকানে। ম্যারি মন খারাপ করে চিন্তা করছিল আমার কি আবার পতিতার কাজে ফিরে যেতে হবে। তখনই মেরি দরজার সামনে একটা শব্দ শুনতে পায়। আর যখন দরজা খোলে সেখানে অনেক টাকা দেখতে পায়। ম্যারি দেখতে পায় যে শ্যাডো সেখান থেকে চলে যাচ্ছে। এতে ম্যারি বুঝে যায় যে শ্যাডোকে এই টাকাগুলো দিয়েছে যেন ম্যারির আর পতিতার কাজ না করতে হয়। আর এদিকে নাম্বার 559 আর বাকি 2 জন 3 দিন ধরে
কাল্টের লোকেদের সাথে লড়াই করছে, যে কারণে এরা অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। আর যখন কাল্টের ফার্স্ট চাইল্ড মানে কাল্টের যারা সবচেয়ে শক্তিশালী তাদেরকে ফার্স্ট চাইল্ড বলে, ওদেরকে মারার জন্য সামনে এগিয়ে আসে, তখনই নাম্বার 559 আকাশে শ্যাডোকে দেখতে পায়, যেটা দেখে নাম্বার 559 অনেক বেশি খুশি। শ্যাডো উপর থেকে 559 কে হিল করে দেয় যেন ও লড়াই করতে পারে, আর সাথে সাথেই ফার্স্ট চাইল্ডকে মেরে ফেলে। আর যখন শ্যাডো নিচে নেমে আসে তখন একটা খবর দেখতে পায় যেটাতে লেখা ছিল রোজ বিয়ে করবে পার্ভ অ্যাসেটকে, যেটা দেখার পরেই শ্যাডো অনেক বেশি রেগে যায়, কারণ শ্যাডো চেয়েছিল রোজ যেন এই রাজ্যের রাজত্ব করতে পারে। এই জন্য সেখান থেকে সরাসরি ওরিয়ানা রাজ্যের রাজমহলের দিকে উড়ে যেতে শুরু করে। ও যেভাবে যাচ্ছিল দেখে মনে হচ্ছিল সবকিছু ভেঙে চুরে চুরমার করে দিবে, কিন্তু ও সেখানে যায় অ্যাপসলনের ছাত্র হয়ে মানে পিয়ানিস্ট হয়ে। আর যখন কাগেনো পিয়ানো বাজায় তখন দেখতে পায় যে সবাই অনেক গোল্ড পরেছিল, তো কাগেনো এদের বেআইনি জিনিসগুলো চুরি করে ফেলে। আর শুধু তাই না, পার্ভ অ্যাসেডের কাছে ওই রিংটা ছিল সেটাও কাগেনো চুরি করে ফেলে। তারপরের সিনে কাগেনো লুকিয়ে লুকিয়ে রাজমহলে রোজের সাথে দেখা করতে যায়। কাগেনো এখানে এসেছে রোজের সাথে কথা বলতে, আর কাগেনো এখানে এত ভালো অভিনয় করার পরেও রোজ কিছুই বলতে রাজি হয় না। কিন্তু তারপরের সিনে আমরা জানতে পারি যে রোজ বিয়ে করবে, কারণ রোজের মায়ের জীবন ঝুঁকিতে রয়েছে। আর অ্যাপসলন থেকে আমরা জানতে পারি যে কাল ব্ল্যাক রোজ নামের একটা পাওয়ারকে অ্যাক্টিভ করার চেষ্টা করছে, যেটার চাবি হলো ওই রিংটা যেটা কাগেনো চুরি করে ফেলেছে। ওই রিংটা তো এখন কাগেনোর কাছে আছে, কিন্তু কাগেনো জানে না এটা আসলে কি। আর ওদের সাথে সেখানে কাগেনো ছিল। কাগেনো তো রাজার মতো সুন্দরী মেয়েদের সাথে আরাম করছিল। আর এগুলো শোনার পরেই কাগেনো লুকিয়ে রোজের মাকে খুঁজতে শুরু করে। আর এর মধ্যে কাগেনো এটা দেখতে পায় রোজের মা তো পার্ভের সাথে লেগে রয়েছে, আর তার সাথে সাথে রোজকে মারার পরিকল্পনাও করছে, যেটা দেখে কাগেনোর মাথা একেবারে গরম হয়ে যায়। আর যখন রাতে রোজ একা একা বসে চিন্তা করছিল তখন সেখানে কাগেনো শ্যাডো হয়ে চলে আসে। রোজ অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ রোজ মনে করেছে শ্যাডো ওকে মারতে এসেছে। কিন্তু শ্যাডো রোজকে ওর সাথে আসতে বলে, আসো আমি তোমাকে সকল সত্যতা দেখাবো। যেখানে রোজ ওর মাকে পার্ভের সাথে লুডো খেলতে দেখতে পায়, যেটা দেখার সাথে সাথে রোজ বমি করতে শুরু করে। আর যখন শ্যাডো ডায়লগ দিচ্ছিল তোমার এখন এটা করতে হবে ওটা করতে হবে, কিন্তু রোজ তো অজ্ঞান হয়ে গেছে। আর যখন রোজের জ্ঞান ফিরে আসে তখন রোজ ওই রিংটাকে সেখানে দেখতে পায়। রোজ মনে করে যে শ্যাডো ওর জন্য এটা রেখে গেছে, কিন্তু পরে আমরা জানতে পারি কাগেনো রিংটা ইচ্ছা করে দেয়নি, সেটা তো পকেট থেকে পড়ে গেছে। তারপরে বিয়ের দিন চলে আসে, পার্ভ জামাই সেজে দেখতে পায় যে ওর বক্সের মধ্যে রিংটা নেই, যেটা দেখে পার্ভ একেবারে পাগল হয়ে যায়, কারণ ওই রিংটা ছাড়া ওরা ব্ল্যাক রোজকে অ্যাক্টিভ করতে পারবে না। আর এদিকে তখন বিয়ের সময় চলে আসে, পার্ভ এখনো রিংটাকে খুঁজছিল, কিন্তু ওই রিংটা তো রয়েছে রোজের কাছে। রোজ নিজের হাতে রিংটা পরে ফেলে। এতে সেখানে রোজের বাবার একটা মেসেজ আসে, যেটা রোজের বাবা মারা যাওয়ার আগে রেকর্ড করে রেখে গেছিল। আর এই মেসেজে রোজের বাবা পার্ভের সকল অপরাধের কথা বলে দিয়েছে, আর শেষে রোজের উপরে সকল রাজ্যের দায়িত্ব দিয়ে গেছে। তার মানে হলো এখন রোজ হলো এই রাজ্যের রাজা। এই জন্য রোজ পার্ভকে সাজা দেওয়ার জন্য নিজের তলোয়ার বের করে, কিন্তু তখনই হঠাৎ করে পার্ভের গলা কেটে আলাদা হয়ে যায়, আর পার্ভের মাথা গিয়ে রোজের মায়ের সামনে পড়ে। রোজের মা যখন এটা দেখতে পায় তখন রোজের মায়ের গলাও কেটে আলাদা হয়ে যায়। যেটা করেছে এই লোকটা, যে হলো কাল্টের একজন লিডার, তার নাম হলো মর্ডেট। আর তখন সে একটা ডিভাইস দিয়ে রোজের হাতের রিং এর সাহায্যে ব্ল্যাক রোজকে অ্যাক্টিভ করে। আর এই ব্ল্যাক রোজের মধ্যে পুরো পৃথিবীকে ধ্বংস করার শক্তি রয়েছে। এই ব্ল্যাক রোজ থেকে অনেক শক্তিশালী একটা দানব বের হয়ে আসে, যেটার নাম হলো র্যাগনারক। কিন্তু র্যাগনারকের অ্যাটাক করার আগেই শ্যাডো তার একটা হাত কেটে ফেলে। তবে ওই ব্ল্যাক রোজ থেকে আর অনেকগুলো দানব বের হয়ে আসে, যেগুলো শহরের মধ্যে অ্যাটাক করে দেয়। মর্ডেট জিজ্ঞাসা করে তুই কে, যে র্যাগনারককে ইনজোর করে দিয়েছ? তখন কাগেনো বলে আমরা হলাম শ্যাডো, যারা শ্যাডোতে শিকার করে। তারপরে শ্যাডো র্যাগনারকের সাথে লড়াই করে, কারণ র্যাগনারক সবচেয়ে শক্তিশালী। আর অ্যাপসলন এবং বেডা লড়াই করে মর্ডারেটের সাথে। আর বাকি শ্যাডো গার্ডেনের মেয়েরা রোজের সাথে শহরের দানবগুলোর সাথে লড়াই করতে যায়। আর শহরের দানবগুলোকে শেষ করার পরে রোজ দেখতে পায় যে বেডা এবং অ্যাপসলন অলরেডি মর্ডারেটকে হারিয়ে দিয়েছে। তো এখন ওরা মর্ডারেটকে ব্ল্যাক রোজ সম্পর্কে জিজ্ঞাসা করে। মর্ডারেট প্রথমে কেন যেন বলতে চায় না, কিন্তু পরে বলতে শুরু করে। সহজ কথায় বলতে গেলে মর্ডারেটের মতে ব্ল্যাক রোজ হলো একটা পোর্টাল, যেটা এক ডাইমেনশনকে আরেক ডাইমেনশনের সাথে কানেক্ট করে, যেগুলোর মধ্যে মানুষও থাকতে পারে দানবও থাকতে পারে। আর এগুলো বলার পরেই মর্ডারেট বলতে শুরু করে আমি তোমাদেরকে এগুলো বলেছি কারণ হলো তোমরা র্যাগনারকের হাতে মারা যেতে চলেছো। কিন্তু তখনই মর্ডারেট দেখতে পায় যে শ্যাডো র্যাগনারককে হারিয়ে টুকরো টুকরো করে কেটে দিয়েছে, যেটা দেখে মর্ডারেট একেবারে আতঙ্কিত হয়ে পড়ে।
র্যাগনারকের সাথে ফিউজ করে ফেলে। এখন তোমার ওকে দেখে মনে হবে অনেক বেশি শক্তিশালী, কিন্তু শ্যাডোর হিসাবে এই মনস্টার ডেল্টা থেকেও বেশি দুর্বল। শ্যাডো মর্ডেডকে স্পেসে নিয়ে যায় আর সেখানে শ্যাডো নিজের সবচাইতে শক্তিশালী অ্যাটাক রেডি করে। খেলা শেষ রে ভাই, আমি হলাম অ্যাটমিক। আর এই অ্যাটমিকের অ্যাটাক নিচে থেকে সবাই দেখতে পায়। কাগেনো এই অ্যাটাকের সাথে মর্ডেডের সাথে সাথে ব্ল্যাক রোজকেও শেষ করে দিয়েছে, কিন্তু তারপরেই হঠাৎ করে ব্ল্যাক রোজ একটা ব্ল্যাক হোল হয়ে যায়। কাগেনো এটার দিকে হাত বাড়াতেই সেটা কাগেনোকে ভিতরে টেনে নেয়, যেটা দেখে সবাই অবাক। আর এখন সিন শিফট হয় নিশিনোর উপরে, যাকে আমরা প্রথম এপিসোডে দেখেছিলাম, মানে কাগেনোর প্রথম দুনিয়াতে। আমরা দেখতে পাই যে সেখানে সবকিছু ধ্বংস হয়ে গেছে। আর যখন নিশিনো একা একা যাচ্ছিল তখন নিশিনোর সাথে একই জিনিস হয়, তবে আমরা এবার নিশিনোর হাতে একটা আধুনিক অস্ত্র দেখতে পাই। নিশিনোকে এইবারও দুইজন লোক কিডন্যাপ করে ফেলেছে। আমরা জানতে পারি নিশিনো হলো একটা সেভিয়ার, কিন্তু কিসের সেভিয়ার এটা জানানো হয় না আর কি। আর এই কারণেই এই দুইজন নিশিনোকে মেরে ফেলবে, কিন্তু কাগেনো টেলিপোর্ট হয়ে ঠিক সেখানেই চলে আসে। কাগেনো এদেরকে পিটিয়ে আবারও নিশিনোকে বাঁচিয়ে ফেলে, কিন্তু এই দুনিয়ার সাথে কি হয়েছে সেটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। এটা হয়তো পরের সিজনে জানতে পারবো, যেটা এখনো রিলিজ হয়নি। তো অ্যানিমেটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত টাটা, বাই বাই।